ভেবেছিলাম আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠবো, কিন্তু না, সেই দেরি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9টা 25। তাই ভাবলাম যে প্রথমেই আগে এক্সারসাইজটা করে নিই। টিভিতে চালিয়ে দিলাম আমার ফেভারিট একটা অ্যারোবিক্স এর ভিডিও। সেটা দেখতে দেখতেই দেখো আমি অনেক দিন ধরেই কিন্তু এই অ্যারোবিক্স এর এই পার্টিকুলার ভিডিওটাতে আমি করেছি, মানে করেছি আবার বন্ধ করে দিয়েছি, আবার করেছি আবার বন্ধ করে দিয়েছি। তাই এখন আবার করছি। আর এরকম ভাবে স্পিড বাড়িয়ে দিয়ে নিজেকে দেখতে না বেশ হাসি পাচ্ছে। মনে হচ্ছে সত্যি এরকম স্পিডের সাথে সাথেই যদি করা যেত অ্যাকচুয়াল এক্সারসাইজটা, তাহলে অনেক তাড়াতাড়ি সময় কেটে যেত। তো যাই হোক, প্রায় 40 মিনিট এক্সারসাইজ করার পরে বা অ্যারোবিক্স করার পরে আমি এই জানলাটার কাছে এসে দাঁড়ালাম, কারণ এখানটায় খুব সুন্দর একটা হাওয়া দেয় এই টাইমটাতে। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, অনেকক্ষণ জল খাওয়া হয়নি, অনেকটা এক্সারসাইজের পরে ভীষণভাবে জল তেষ্টা পায়। তো সেই জন্য বারান্দার কাছে দাঁড়িয়ে জল খাচ্ছিলাম। জল খেতে খেতে তারপরে সময় হয়ে গেল চা খাওয়ার। আমি সকালবেলাটা এখন কফিটা আর খাচ্ছি না, এই গ্রিন টিটাই খাচ্ছি। এটা হচ্ছে লেমন জিঞ্জার গ্রিন টি। শুধু মাঝে মধ্যে এটার মধ্যে একটু মধু দিয়ে দিই, মধু দিয়ে তারপরে সেটার সাথে খাই। তো দেখো আমি গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু রাত্রিবেলাতেও ভাত খেয়েছি, তাই সকালবেলার জন্য আমি স্কিপ করছি ব্রেকফাস্ট। সকালবেলা আর ব্রেকফাস্ট খাবো না, শুধু চা খাবো আর পরে 2টো বিস্কিট খাবো। তো এটা এখন টি ব্যাগটা মোটামুটি বলে যে 8 থেকে 9 মিনিট রাখতে, কিন্তু আমার আর অত ধৈর্য ছিল না। তাই কিছুক্ষণ একটু চুবিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম মধু। আর অনেক কষ্টে এই মধুটা পাওয়া গেছে। এরা মধুটা যেটা আর কি বিক্রি করে সেটা একটু অন্য রকমের। তো দেখো আমি চা খেতে এখনো জামাটা চেঞ্জ করিনি, ভাবলাম যে একেবারে চাটা খেয়ে নিই, তারপরেই না হয় ফ্রেশ হব, তারপরেই না হয় চেঞ্জ করব। তো বসে বসে খবরের কাগজটা পড়ছিলাম। আমাদের তো খবরের কাগজ বলতে এখন ই পেপার, সেই যে পাতা উল্টে উল্টে খবরের কাগজ পড়া, সেটা আবার তো দেশে ফিরে গিয়েই করতে হবে, তাই জন্য ট্যাবেই পড়ছিলাম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আহ ভালো আমরা বোধহয় কেউই নেই, তাই বলতে পারি না যে আশা করি সবাই ভালো আছো, কারণ বুঝতেই পারছো নিজেদের রাজ্যে নিজেদের থাকার জায়গা কলকাতার মতন জায়গাতে এমন একটা ঘটনা ঘটে যাওয়া, আর তারপরে মানে তার পরিপ্রেক্ষিতে যা সব চলছে, আম, সেইটা জেনে মানে সেইটা কনস্ট্যান্ট নিউজ মিডিয়াতে ফলো করে কোনো মানুষই দেশের বাইরে থাকলেও সে ভালো থাকতে পারে না। তাই আমরাও খুব একটা আর কি ভালো নেই, প্রতিদিনই এটা নিয়ে আলোচনা, প্রতিদিনই এটা নিয়ে কথা। ইনফ্যাক্ট গতকাল আমরা মানে সৌরভের ইনস্টিটিউটে, ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স আমরা গেছিলাম। সেখানে প্রতিবাদ ছিল, প্রতিবাদের একটা প্রোটেস্ট গ্যাদারিং এর জন্য আমরা গেছিলাম। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মানে ছবিও তুলে সেটা প্রকাশ করেছি যে আমরা সত্যি মর্মাহত যে আমরা দেশের বাইরে রয়েছি। আর বেশিরভাগই ওখানে যারা আর কি বাঙালি কমিউনিটি যারা ছিল, তারা সত্যি মানে খুবই আশাহত যে আমরা আগে ভাবতাম যে আমাদের রাজ্যে কলকাতায় মহিলারা হয়তো কিছু জায়গাতে সেফ, কলকাতার মতন জায়গায় হয়তো সেফ, কিন্তু না, কোনো অংশেই সেফ নয়। মানে আমি জানি না আমি যখন দেশে ফিরবো, নিজের বাড়িতে যখন আমি যাব, সেই সময়তে আমি কতটা সেফ ফিল করব রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময়তে। তো যাই হোক, আমার একটাই তোমাদের কাছে অনুরোধ, সেটার জন্যই আমি অনেকক্ষণ বাদে আজকে ক্যামেরাতে কিছু কথা বলতে এলাম। তো আমার অনুরোধ একটাই তোমাদের কাছে, সেটা হলো যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যারা ধরো ইনস্টাগ্রামে পোস্ট করো রেগুলার বেসিসে, নিজেদের কন্টেন্ট হোক কিংবা কন্টেন্ট ছাড়াও অনেকেই শুধু ছবি তুলে সেটা পোস্ট করতে ভালোবাসে, বা কোনো গানের সাথে হয়তো লিপ সিঙ্ক করেছে, বা যেটা আমিও করতে খুব ভালোবাসি, বা ধরো কোনো গানের সাথে কিছু মানে কোরিওগ্রাফি করে নেচেছে, সেগুলো যেমন তোমরা করছো, নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করা এই মুহূর্তে সত্যিই খুব মানে এটাকে তো আমরা কখনো ইগনোর করতে পারি না, কারণ এটা কিছু কিছু মানুষের কাছে একটা ফুল টাইম জব। আমি নিজেকে বলতে পারি না যে আমি এটা ফুল টাইম জব হিসেবে এখন করছি, কারণ আমি সবে সবে শুরু করেছি আমার ইউটিউব জার্নি। কিন্তু তাহলেও আমি সেই মানসিকতা বা সেই জোরটা পাচ্ছি না যে ক্যামেরা খুলে শুধুমাত্র নিজের কন্টেন্ট প্রচার করার, কারণ আমি শর্টস করতে খুব ভালোবাসি। তো সেটা করার মতন অবস্থাতে আমি এই মুহূর্তে নেই, তাই জন্যই মানে লং ব্লগই হয়তো আসছে, কিন্তু অনেকদিন বাদে বাদে আসছে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে প্রায় 1-2 দিন গ্যাপে আসছে। তো সেটার জন্যই বলার যে তোমরা যারা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছো, যারা পোস্ট করছো নানা রকমের নিজেদের কন্টেন্ট হোক কি যাই হোক, তার পাশাপাশি চেষ্টা করো এই প্রতিবাদ রিলেটেড কন্টেন্টও যেন শেয়ার্ড হয়। যত বেশি তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে
প্রতিবাদের ঝড় তুলবে, কারণ এখন সোশ্যাল মিডিয়া যে জায়গায় গেছে, আমরা সুদূর ইসরায়েলে বসে যে পরিমাণ প্রোটেস্ট করেছি বা যে পরিমাণ প্রতিবাদ করেছি, সেটা হয়তো খুব স্মল স্কেলে, লার্জ স্কেলে হয়তো বিশেষ কিছুই আমরা করতে পারিনি। কারণ এখানে যদি আমরা এখন রাস্তা দিয়ে হাঁটাচলা করি প্ল্যাকার্ড হাতে, অনেকেই এখানকার লোকজন হয়তো দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে যে কি আবার ঘটলো। তারা বুঝতে হয়তো পারবে কিন্তু কিছু পরে, এবং তারাও খুব বিস্মিত হবে যে আমাদের দেশে এই ধরনের কাণ্ড ঘটে। আর আমাদের রাজ্যের কথা তো বাদই দিলাম। তো সেক্ষেত্রে একটাই জিনিস বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, নিজেদের কন্টেন্টের পাশাপাশি চেষ্টা করো আন্দোলন রিলেটেড বা প্রতিবাদ রিলেটেড কন্টেন্ট অনেক অনেক বেশি করে শেয়ার করতে। আর আমিও চেষ্টা করছি, কারণ আমি আজকেও আমার এক বন্ধুকে বলতে শুনেছি, সে একটা সিনেমা হলে গেছিল সিনেমা দেখতে। সে বলছে যে ইন্টারভেলে বিশ্বাস করতে পারবি না, ওখানে যে কজন ছিল ইনক্লুডিং হার, মানে ও নিজেও, যে কজন ছিল বলছে আমরা প্রত্যেকের নিউজে বারবার দেখছি কি নতুন নিউজ এলো, নতুন কিছু মানে সুরাহা হলো কিনা এই কেসটার। তো আমরা কনস্ট্যান্ট এটার মধ্যেই রয়েছি, এবং এটার থেকে বেরোতে চাইলে বা জাস্ট ইগনোর করে দিলাম বা অনেকক্ষণ ধরে মাথা ভারী হয়ে গেছে আমি কাটিয়ে দিলাম, এটা করো না। অনেক মানুষ কিন্তু নড়ে চড়ে বসবে এবং তারপরেই কিছু একটা ঘটতে পারে, এবং বিচারটাও অনেক তাড়াতাড়ি আমাদের সকলের সামনে আসতে পারে। তো একজন মানুষও যদি দেখো, সে যদি কনসার্ন হও, তোমার পাশের জনকেও তুমি জানাবে। তাই তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা এটা প্লিজ বন্ধ হতে দিও না। সোশ্যাল মিডিয়াতে যেভাবে আন্দোলন চলছে প্লিজ করে যাও। দ্যাটস ইট। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রিয়েলাইজ করলাম যে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। আর আজকে এই বেলাটায় আর বেশি কিছু করিনি, নিজের জন্য চিল্লা বানাচ্ছিলাম বা আটার গোলা রুটিও বলতে পারো। অন্যান্যবার আমি যখন একার জন্যই এই আটার গোলা রুটিটা বানাই, আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে দিই আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিই, আর নুন গোলমরিচ তো রয়েছে। তো আজকে যেহেতু বাড়িতে একটু সবজিপাতি রয়েছে, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, একেবারে অল্প অল্প করে হলেও একটু সবজি দিয়ে দিই। তাই দিয়েছিলাম হচ্ছে গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম, আর দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ, আর ডিম তো ছিলই, এছাড়াও দিয়েছিলাম হচ্ছে অল্প একটু আদা গ্রেট করে। তো এই সব কিছু দিয়ে সেটা বেশ খেতে ভালো লাগছিল। দেখো এরকম দেখতে হয়েছে, ওপরেরটা আবার একটুখানি পরোটা পরোটা মতন দেখতে লাগছে, মানে একটা দিক আর কি বেশি একটু সেঁকা হয়ে গেছিল। কিন্তু আমার চিল্লাটা করার পরে আমি দেখলাম যে আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম আর যে পরিমাণে ব্যাটারটা হলো, তাতে না দুটোর মানে পরেও আর কি আরো দুটো বোধহয় হবে। তো সেই জন্য আর আজকে বানালাম না, আমি ব্যাটারটা রেখে দিচ্ছি। আগামীকাল যদি মনে করি ব্রেকফাস্টে, অথবা আগামীকাল যদি মনে করি দুপুরে খাবো, তাহলে সেটা খেয়ে নিতে পারি। আর এটার সঙ্গে মিষ্টি আচারটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দুপুরবেলা চিল্লা বা এরকম আটার গোলা রুটি খেলে আমি দেখেছি যে অনেকটাই হালকা থাকা যায়, মানে খিদেটাও পেটের মধ্যে থাকে, খুব বেশি ব্লোটেড বা খুব বেশি পেট ভরে গেছে এরকম ফিলিংসটাও কিন্তু হয় না। তো দেখো আমি টিভি দেখতে দেখতে এখন খাচ্ছি। বাজার থেকে সৌরভ মাঝখানে কিছু ফল কিনে এনেছে, তার মধ্যে এটাও একটা। এটাকে দেখতে কিন্তু নাশপাতিরই মতন লাগে, কিন্তু আমরা নাশপাতির গাটা মানে একটু হলদেটে ধরনের হয় না আমাদের দেশে, এখানে কেমন একটা সবুজ সবুজ। এর আগে যেটা এনেছিল সেটা কিন্তু এক্স্যাক্টলি নাশপাতির মতনই খেতে ছিল, এটা দেখতে নাশপাতির মতন কিন্তু খেতে একটু অন্যরকম। মানে নাশপাতির সাথে যদি একটু আতা ফলকে মিক্স করে দেওয়া যায়, তাহলে যেরকম খেতে হবে খানিকটা সেরকম মিষ্টি মিষ্টি, আর একটু নরম নরম ফলটা, মানে শক্ত ব্যাপারটা যেটা নাশপাতিতে থাকে সেরকম নেই। তো আমার ফলটা একটুখানি যদি চাট মশলা দিয়ে দেয় তাহলে খেতে বেশি ভালো লাগে, চাট মশলা আর বিট নুন। এখানে বিট নুনটা নেই যেহেতু পাওয়া যায় না, শুধু চাট মশলাটা পাওয়া গেছে। আমার কিন্তু এটা খেতে ভালোই লাগছে, কিন্তু সৌরভ কালকেই একবার খেলো, বললো না এটা আমি খেতে পারবো না। এদিকে দেখো এতগুলো এনেছে, 3-4টে রয়েছে প্রায়। তো আজকে আরেক মানে একটা খেলাম, গতকালও একটা খেয়েছি, আরো 3খানা রয়েছে। তো সবটাই আমাকেই আনফরচুনেটলি খেতে হবে, কিছু করার নেই। যদিও ফল খেতে আমার খারাপ লাগে না, কিন্তু ওই আর কি, একার ওপরেই দায়িত্বটা পড়লো। ফল টল খাওয়ার পরে হাতে বেশ খানিকটা সময় পেয়েছিলাম, আর সেই জন্যই এই চিলি সসেসটা বানিয়ে নিয়েছিলাম। কিছুই না, যেরকম ভাবে চিলি চিকেনের সসটা প্রিপেয়ার করা হয় সেরকমই সস প্রিপেয়ার করে আগে একটু হালকা করে ফ্রাই করে নেওয়া সসেজ গুলো দিয়ে দিয়েছিলাম, ব্যাস। খুবই সহজ এটা, আর খেতে বেশ ভালোই লাগে।
আর সন্ধেবেলার দিকে তো সৌরভ চলে এলো, তখন দুজনের জন্য চা করে আনলাম। আর তারই মাঝে এই কাটাকুটিগুলো করে নিয়েছি, যেহেতু আজকে চাউমিন বানাবো, মানে কলকাতা স্ট্রিট স্টাইল যেরকম চাউমিন হয় আর কি, সেরকমই বানানোর ইচ্ছা আছে সবজি টবজি দিয়ে। তো সেই জন্য কাটাকুটিও করে নিয়েছিলাম। তারপর দেখো চাটা খাওয়ার পরে এই যে রাতে আর কি ডিনার প্রিপেয়ার করতে চলে এসেছি। আগেই তো বানিয়ে নিয়েছি চিলি সসেজ, আর এখন বানাচ্ছি চাউমিনটা। আমি দুটো ডিম এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে অমলেটের মতন আর কি করতে চেয়েছি। একটুখানি রেখে দিয়েছিলাম, তারপরে ওটাকে স্ক্র্যাম্বল করেছিলাম, মানে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তাহলে কি হয়, মানে ডিমটা একটুখানি আর কি বোঝা যায়। দেখো চাঙ্কি ডিমের টুকরোগুলো রয়েছে, বেশ বোঝা যায়। খেতেও ভালো লাগে। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে সেটা আমি একসাথেই দিয়ে দিই, কিন্তু চাউমিনের ক্ষেত্রে আমার মনে হয় আগে একটুখানি ফ্রাই করে নিলে বেটার হয় আর কি। তো আহ সেই তেলটাতেই, মানে খানিকটা তেল আর কি ছিল, সেটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরকম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম অল্প পরিমাণে। আর আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। আর এই যে সবুজ এগুলো দেখছো, এটা হচ্ছে গ্রিন হট পেপার, ওই লঙ্কার সাবস্টিটিউট আমরা খাই আর কি। তারপরে বাকি যে সবজিগুলো ছিল, মানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু রান্না করছি আর কি ভালো করে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর নুন। তো স্বাদ মতন নুন দিয়েছিলাম, যেহেতু আগেই নুডলসটা সেদ্ধ করার সময় নুন দিয়ে আর কি নুডলসটাকে সেদ্ধ করেছিলাম। তো সেই জন্য নুনটা একটু বুঝে দিচ্ছি। অল্প করেই নুনটা দিয়েছি, যাতে শুধু সবজিগুলোতেই মোটামুটি নুনটা মানে যতটা আর কি দরকার ততটা ভালোভাবে মিশে যায়। এছাড়াও সয়া সস পড়বে এর মধ্যে, তো তাতেও একটুখানি নুন থাকবে। তো সেই জন্য একটু বুঝে দিতে হয়েছে। তারপরে দেখো অল্প অল্প করে আমি নুডলসটা অ্যাড করছি, প্রথমে একটুখানি দিয়ে তারপর মিশিয়ে নিয়ে তারপর আবার বাকি নুডলসটা অ্যাড করছি। নুডলসটা যেরকম ভাবে আর কি মানে যে টেক্সচারে সেদ্ধ হওয়ার দরকার সেরকমই টেক্সচারে সেদ্ধ হয়েছিল। শুধু আমার এই পটটাতে, মানে এটা যদি কড়াই হতো তাহলে করতে একটু সুবিধা হতো, যেহেতু পটটার মানে চারপাশটা একটু উঁচু টাইপের, সেই জন্য মেশাতে একটুখানি অসুবিধা হচ্ছিল। আদারওয়াইজ এটা মানে ঠিকই আছে, এমনিতে জায়গাও ভালো আছে এই পটটাতে, অসুবিধা নেই। কিন্তু তাহলেও আমার মনে হয় কড়াই হলে বেশ অনেকটা জায়গা আর কি ছড়িয়ে রান্নাটা করা যায়। তো এবার এই সসটা দিয়ে দিলাম। এটার মধ্যে রয়েছে সয়া সস, টমেটো কেচাপ, অল্প একটু ভিনিগার, আর রয়েছে হচ্ছে চিনি। যেহেতু সসটার মধ্যে মানে ভিনিগারের মধ্যে একটা টক টক ভাব রয়েছে, আর টমেটো কেচাপ অ্যাট দ্য সেম টাইম তোমার সয়া সসটাও একটু টক টক বা নোনতা ভাবটা বেশি রয়েছে, সেই জন্য একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য। এছাড়াও আমি এটার মধ্যেই অল্প একটু গরম মশলা অ্যাড করেছিলাম, যেহেতু এটা কলকাতা স্ট্রিট স্টাইল আমি চাউমিন বানাচ্ছি, তো সেই জন্য একটুখানি ভারতীয় টাচ থাকবে, এটাই স্বাভাবিক। তাই অল্প একটুখানি গরম মশলাও এটার মধ্যে অ্যাড করেছিলাম। দিয়ে সসটাকে ভালো করে দিয়ে এটার গায়ে মিক্স করে নিয়েছি, আর তারপরে ডিমটাও অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটাই হলো কলকাতা স্ট্রিট স্টাইল চাউমিনের আর কি ফাইনাল লুক। কেমন দেখতে হয়েছে জানি না, আমার তো ঠিকঠাকই লাগছে। সয়া সসটাও মানে এটা লাইট সয়া সস, ডার্ক সয়া সস নয়, যার জন্য হালকাই রংটা এসেছে। অল্প করে দিয়েছিলাম এবং তাতে একদম ঠিকঠাকই কালারটা এসছে, যেরকমটা আমি এক্সপেক্ট করছিলাম। কারণ খুব বেশি আবার কালচে ধরনের হয়ে গেলে সেটা আবার কেমন লাগে দেখতে। তো দেখো এটাই বানিয়ে নিলাম, আর এটা দিয়েই আর কি আজকের মতন আমি ভিডিওটা শেষ করব। এটা হলো আমাদের ডিনার আজকের জন্য, চাউমিন আর চিলি সসেজ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যে কথাগুলো ভিডিওর মধ্যে বলেছি প্লিজ একটু মনে রাখার চেষ্টা করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। আজকের মতন জানাই টাটা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।